নিম্ন আয়ের কিংবা যারা ফিক্সড ইনকাম গ্রুপের তাদের উপরে যে এই মূল্যস্ফীতির চাপটা আরও বেশি যেয়ে পড়ে। এবং বাজেটের একটা উদ্দেশ্য হচ্ছে যে বাজেটারি পদক্ষেপ, রাজস্ব পদক্ষেপের মাধ্যমে যারা দরিদ্র তাদেরকে একটা স্বস্তি দেওয়া, এবং এটা একটা, কিন্তু মিডিয়াম টু লং টার্মে আবার যে এই বাজেটারি মেজার কিংবা ট্যাক্সেশনের মাধ্যমে সমাজে যে বৈষম্য সেটাও দূর করা, এবং সেটা করতে যে ওই যে প্রগতিশীল কর ব্যবস্থা, যাদের আয় বেশি তাদের উপরে করের হারটা বেশি থাকবে, যাদের আয় কম তাদের উপরে সেইটাই ফলো করা হয়ে থাকে সারা পৃথিবীতে। এই কর বিন্যাসটা আসলে কোনোভাবেই আমরা ডিস্ট্রিবিউশনাল অ্যাঙ্গেল থেকে এটাকে সামঞ্জস্যপূর্ণ দেখি না। আমাদের যে বাজেটেরও কিন্তু একটা উদ্দেশ্য যে আমাদের গ্যাপটা কমানো, বৈষম্য কমানো, সেই দিক থেকে এটা একেবারেই উপযুক্ত নয়। কর মুক্ত আয়ের সীমানা 3.5 লাখ টাকা থেকে 3,75,000 টাকা পর্যন্ত করা হয়েছে, কিন্তু এখানে আবার একটা ক্যাভিয়েট রয়ে গেছে যে এটা আগামী অর্থ বছর থেকে পরিপালিত হবে না, 2026-27 সালে। কিন্তু দেখেন যে আমাদের এর মধ্যেই কিন্তু যে 2023 সালে এই 3.5 লাখ টাকা করা হয়েছিল, 23 থেকে এই এখন পর্যন্ত মূল্যস্ফীতির হার যদিও 9-10% হোক, কিন্তু আমরা জানি যে মূল্যস্ফীতির হার যেটা হয়, প্রাইস লেভেলটা কিন্তু তার চেয়ে অনেক বেশি হয়। আমরা যখন জিনিসপত্র কিনতে যাই, প্রাইস লেভেল কিন্তু বেড়ে গেছে 20%। আর যখন আগামী 2026-27 সালে এটা বাস্তবায়িত হবে, তখন কিন্তু এটা প্রাইস লেভেল আরও 25-30% হয়ে যাবে, 27-28%। সুতরাং এটা কেন এটা দেওয়া হলো কিন্তু আবার সামনে একটা ঝুলিয়ে রাখা হলো বিষয়টা, সেই বিষয়টা আমাদের কাছে বোধগম্য না। মে 2025 পর্যন্ত আমরা যদি অ্যাভারেজ যা ইনফ্লেশন দেখি সেটা হচ্ছে 10%-এর উপরে। তো সেখান থেকে যদি আপনি 6.5% আনতে হয় তাহলে বেশ খানিকটা প্রচেষ্টা দিতে হবে। সেটা কিভাবে হবে? শুধুমাত্র মূল্যস্ফীতি মুদ্রানীতি দিয়ে হয় না, সেটা আমরা জানি। সেখানে রাজস্ব নীতির আছে, সংকোচনমূলক রাজস্ব নীতি ইত্যাদি রয়েছে। কিন্তু আরও একটা বিষয় এখন আমাদের শঙ্কার, সেটা হচ্ছে যে এই যে মধ্যপ্রাচ্যে উত্তেজনা হচ্ছে, যুদ্ধ চলছে, সেটার প্রেক্ষিতে কিন্তু আমাদের অর্থনীতিতেও একটা এটার অভিঘাত হবে। সেইখানে জ্বালানি তেলের মূল্য বেড়ে যাচ্ছে অলরেডি। তারপরে হচ্ছে লজিস্টিক্যাল সাপ্লাই চেনের ডিসরাপশন হবে। এই সমস্ত মিলিয়ে কিন্তু মূল্যস্ফীতির ওপর একটা অভিঘাত পড়বে। সুতরাং সেই ক্ষেত্রে একটা আমাদের শঙ্কা রয়ে গেছে। রাজস্ব কাঠামোটা, রাজস্বর যে প্রস্তাবনাগুলো কাঠামোটা, সেটা কতখানি তারা করতে পারবেন সেটা একটা সন্দেহের বিষয়, সেখানেও কিছুটা সন্দেহ রয়েছে, এবং এটা বাস্তবায়নযোগ্য হবে কিনা সেটাও আমাদের কাছে প্রশ্নবোধক রয়েছে। কারণ যদি আমরা দেখি যে মূল বিষয়টা রাজস্ব আহরণের ক্ষেত্রে এইখানে দুর্বলতা অনেক দিন থেকেই, 1 দশকের উপরের সময় থেকে যে লক্ষ্যমাত্রাগুলো জাতীয় রাজস্ব বোর্ডকে দেওয়া হয়, সেই লক্ষ্যমাত্রা কিন্তু আসলে অর্জন করা সম্ভব হয় না। জাতীয় রাজস্ব বোর্ডের যে ক্যাপাসিটি রয়েছে, তাদের মানব সম্পদ, তাদের যে প্রযুক্তিগত অবলম্বন, সেগুলো সামগ্রিকভাবে মিলিয়ে প্রাতিষ্ঠানিক সক্ষমতা সব মিলিয়ে সেই লক্ষ্যমাত্রা কিন্তু দেওয়া হয়, তারা পূরণ করতে পারে না। কিন্তু যেহেতু আমাদেরকে একটা বাজেট বাস্তবায়ন করতে হবে এবং অভ্যন্তরীণ উৎস থেকে সম্পদই হচ্ছে মূল উৎস, সেই জন্য তাদের উপরে একটা বিরাট একটা লক্ষ্যমাত্রা দেওয়া হয়। সামাজিক নিরাপত্তা কর্মসূচির অধীনে যে সমস্ত অ্যালাউন্স দেওয়া হয়, ভাতা দেওয়া হয়, অনেক দিন থেকে আপনারা জানেন যে একবার একটা অ্যালাউন্স ঘোষণা করা হলে সেটা বহুদিন পর্যন্ত চলে যায়, যদিও মূল্যস্ফীতি বাড়তে থাকে। এইবারে কিছু কিছু ভাতা বাড়ানো হয়েছে, সেটা কিন্তু তারপরেও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই 500 টাকার কম মাথাপিছু, তো সেটা একেবারেই অপর্যাপ্ত।